শেষ করে কেবল আমার সামনে আসবেন। মিশতে টেবিলের উপরে চোখ দিয়ে দেখো কন্টাক্ট পেপার রাখা আছে। আগে কন্টাক্ট পেপারে সাইন করবে, তারপরে বিয়ের বাকি কাজ শেষ করব। তের মুখে রাগের ভাব স্পষ্ট ফুটে উঠল। ও নিজেকে যথেষ্ট সংযত করে বলল, মিস্টার জিয়ন জাংকুক, আপনি কি বিয়ের জন্য আর কোনো মেয়ে খুঁজে পান নাই? আমাকেই কেন? জাংকুক তের দিকে কিছুটা ঝুঁকে আস্তে করে বলল, না, পাইনি। তে কিছুটা দূরে গিয়ে বলল, আপনার মতো বদ স্বার্থপর শয়তান আমি জীবনেও দেখিনি। শুধু টাকার প্রয়োজন বলে, নয়তো আপনার মতো অহংকারী স্বার্থপর মানুষের মুখ আমি জীবনে কোনোদিন দেখতাম না। এখন থেকে রোজ দেখবে। তে কন্টাক্ট পেপার সাইন করে জাংকুকের হাতে দিয়ে বলল, 10 নম্বর পয়েন্ট মনে রাখবেন, মিনিমাম 3 মিটার দূরত্ব বজায় রাখবেন। জাংকুক মুখে একরাশ বিরক্তি নিয়ে বলল, তোমার মতো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। মিশতে নিজেকে সুন্দরী ভাবা বন্ধ করো। এমন ভাবে বলছেন যেন আপনাকে আমার বেশ পছন্দ। আপনাকে দেখেই কথাটি শেষ করার আগে জাংকুকের মা রুমে নক করে। তেমা, তোমাদের কথা শেষ হলো? কাজী সাহেব অপেক্ষা করছে, চলো। আমি জাংকুকের মায়ের সাথে নিচে যেতেই আমার মায়ের দিকে চোখ পড়লো যে হুইল চেয়ারে বসে আছে। দ্রুত গিয়ে মায়ের কাছে জিজ্ঞাসা করলাম, কষ্ট হচ্ছে মা? আপনার কষ্ট হলে বলেন, হাসপাতালে নিয়ে যাচ্ছি। মা আমার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি বিয়ে করছো, আমি যে দেখে যেতে পারছি, এটাই আমার জীবনে শেষ পাওয়া। আমার আর কোনো কষ্ট নেই, আক্ষেপ নেই। কষ্ট হবে কেন? আজকে সবচেয়ে সুখের দিন আমার। মায়ের দুটো কিডনি নষ্ট, বেঁচে থাকার চান্স কম। মায়ের জন্যই আমার এই জাংকুকের কন্ট্রাক্টে রাজি হওয়া। হসপিটালের বিল, মায়ের ডায়ালাইসিস, ওষুধের বিল দিতে আমি অপরাগ। যখন একটি চাকরি পাগল হয়ে খুঁজছিলাম, তখন জাংকুকের সাথে দেখা। পৃথিবীতে মা ছাড়া আর কেউ নেই আমার, তাই অনিচ্ছা সত্ত্বেও আমি রাজি হয়েছি। বিয়ে শেষ করে পরে যা ভাবনা আছে সব ভেবো। তোমার জন্য তো আর এত এত গেস্ট বসে থাকবে না। বিয়ের সকল কাজ সম্পূর্ণ করার পর জাংকুককে আমাকে একসাথে সোফায় বসিয়েছে। তারপরেই জাংকুক আমাকে এই কথাটি বলল, গায়ের সাথে এমন ভাবে লেপ্টে বসেছেন কেন? কন্টাক্টের কথা মনে নেই? 3 মিটার দূরত্ব বজায় রাখবেন। জাংকুক আমার দিকে তাকিয়ে কিছুটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। রাগে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। এই ছেলেকে বললাম দূরে যেতে, আর সে আমাকে ধাক্কা দিয়ে দূরে সরালো। আপনার এটা হাত না লোহা? আমাকে এত জোরে ধাক্কা দিলেন কেন? কন্টাক্টের কোথায় লেখা ছিল আপনি আমাকে ধাক্কা দিয়ে দূরে সরাবেন? চুপচাপ থাকো, নতুন বউ, এত কথা বলতে হয় না। ধাক্কা দিলেন কেন এইটা বলেন। আর আপনার সাথে আমি কথা বলতে চাইও না। বেশ করেছি, আর একটা কথা বললে আবারও ধাক্কা দিয়ে উগান্ডা পাঠিয়ে দেবো। শয়তান ধরামূলা, খরগোশের বাচ্চা, বজ্জাতের হাড্ডি। কোন কুক্ষণে যে আপনার সাথে আমার দেখা হলো। জাংকুকের বোন জিমি মিষ্টি নিয়ে আসছে। এসে আমার কানে কানে বলছে, ভাবি, বাকি কথা তোমাদের বাসরাতের জন্য রেখে দাও। এখন একটু মিষ্টি খাও তো দুজনে, এটা একটি নিয়ম। তাহলে সব সময় তোমাদের সম্পর্ক মিষ্টি থাকবে। এই বদলোককে মুখে তুলে খাইয়ে দিতে হবে? পারবো না। কথাটি বলার সাথে সাথে জাংকুক আস্তে আস্তে আমার কানের কাছে এসে বলল, কন্ট্রাক্টে লেখা ছিল সব নিয়ম মানবে। দ্রুত সব শেষ করো। এখান থেকে আমাকে বাসায় ফিরতে হবে। তোমার কোনো কাজ নাই বা থাকতে পারে, আমার ঠিকই কাজ আছে। বাধ্য হয়ে দুজন দুজনকে মিষ্টি খাইয়ে দিল। এটা জাংকুকের মায়ের ফ্ল্যাট। জাংকুকের নিজের বাসা আছে, সেখানে সে একা থাকে। আজ থেকে তেকে নিয়ে জাংকুক তার বাসায় থাকবে। সব কাজ শেষ করে জাংকুক তেকে নিয়ে বের হয়ে যায়। গাড়িতে দুজনেই চুপ। তে হঠাৎ বলে উঠল, মুখটা তেতো হয়ে আছে। এমন তেতো বিষাদের মিষ্টি আমি জীবনেও খাইনি। আমার কথা শোনার সাথে সাথে গাড়ি থামিয়ে দিল। এত স্পিডের মধ্যে হঠাৎ গাড়ি থামার কারণে তাল সামলাতে না পেরে আমার মাথায় আঘাত লাগে। এই মেয়ে, সিট বেল্ট পরলে না কেন? দেখলে তো এখনই মাথায় লাগলো। বাচ্চা নাকি তুমি? এইটুকু খেয়াল নেই? কথাটি বলেই জাংকুক আমার কপালে হাত দিতে গেলে আমি হাত সরিয়ে দিই। জাংকুক আমার দু হাত তার এক হাতের মধ্যে নিয়ে আমার কপালে হাত দিয়ে মেসেজ করে দিল। জাংকুক অনেকটা কাছে চলে এসেছে। তার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি। কাঁপা কাঁপা গলায় বললাম, আমার অস্বস্তি হচ্ছে, দূরে সরুন। জাংকুক আমার সিট বেল্ট লাগিয়ে ড্রাইভ করতে থাকে। বিশাল এক বাড়ির সামনে গাড়ি থামলো। পুরো বাড়ির সামনে অনেক গার্ড। আমাদের গাড়ি ঢোকার সাথে সাথে
আরো 3টা গাড়ি ঢুকলো। বুঝলাম ওই সব গাড়িতে গার্ডরা আছে। এত বডিগার্ড রেখে কি করে? আর এত বডিগার্ড থাকবেই বা না কেন? এত বড় বিজনেসম্যান, যাকগে এসব ভেবে আমার লাভ নেই। হেঁটে ভিতরে ঢুকবে নাকি কোলে করে নিব? জাঙ্কুকের দিকে তাকিয়ে কিছু না বলে হেঁটেই বাসার ভিতরে প্রবেশ করলাম। চারদিকে চোখ বুলাতেই দেখলাম সবকিছু পরিপাটি, খুব সুন্দর করে সাজানো। যাও ফ্রেশ হয়ে নাও, উপরে আলমারিতে তোমার জন্য কাপড় চোপড় রাখা আছে, যেটা পছন্দ হয় সেটাই পরে নাও। জাঙ্কুকের কথা শুনেও না শোনার ভান করে উপরে উঠে গেলাম। হঠাৎ লেহেঙ্গার সাথে পা জড়িয়ে প্রথম সিঁড়িতেই পড়ে গেলাম। পায়ের চোটটা বেশ ভালোই লেগেছে, সাথে সাথে চোখ দিয়ে পানি চলে এসেছে। এই মেয়ে, তোমার কি নিজের প্রতি কোনো খেয়াল নেই? পায়ে কি খুব বেশি লেগেছে? প্লিজ আপনি আমার পা ধরবেন না, আমি ব্যথা পেয়েছি, আমি ঠিক নিজেই সামলে নিতে পারবো। বেশি পাকনামি করো না, হাত সরাও দেখি। সিগারেটের ধোঁয়া উপরের দিকে উড়িয়ে কাই ইয়োনোকে জিজ্ঞেস করছে, জাঙ্কুকের পাখিটাকে আমার চাই, হয় জীবিত নয় মৃত। ভাই, আপনার টার্গেট তো জাঙ্কুক ছিল, হঠাৎ তার বউয়ের দিকে হাত বাড়াচ্ছেন কেন? কথাটা বলার সাথে সাথেই থাপ্পড়টা এসে ইয়োনোর গালে পড়ে। তোকে এত কৈফিয়ত দেবো আমি? কাজ করতে বলেছি কাজ কর। ইয়োনো উল্টো আর কোনো কথা বলার সাহস করে না, জানি কাই যা চায় তা যে কোনো কিছুর বিনিময় নিজের করে নেয়। জেনি তার ওয়ালপেপারের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের হাস্যোজ্জ্বল ছবির দিকে তাকালে মনে প্রশান্তি ছুঁয়ে যায়, কিন্তু পরক্ষণেই মনে হয় সে তো আজ বিয়ে করেছে অন্য কাউকে। হয়তো কখনো মুখ ফুটে ভালোবাসার কথা বলেনি, তবে স্কুল লাইফ থেকে জেনি জাঙ্কুককে ভালোবাসে। দুজন এখন বিজনেস পার্টনার হিসেবে আছে। হাজারবার বোঝানো সত্ত্বেও জাঙ্কুক তার মনের কথা বুঝতে পারেনি। তবে জেনিও হাল ছাড়ার মানুষ নয়, শেষ পর্যন্ত জাঙ্কুককে পাওয়ার অপেক্ষায় থাকবে। রাত প্রায় 2টো বাজে। তে আর জাঙ্কুক বেডে থাকা ফুলগুলো খুলছে। জিমিন শখ করে বাসর ঘর সাজিয়েছিল, কিন্তু এসব তাদের কাছে মূল্যহীন, তাই সব ফুল খুলে ফেলছে। তে, তুমি কত কেজি? জাঙ্কুকের এমন প্রশ্নে তের কিছুটা হাসি পাচ্ছে। তখন পায়ে ব্যথা লাগার কারণে জাঙ্কুক কোলে তুলে উপরে আনে। হাসি চেপে রেখেই বললাম, 200। 200 কেজি হলে তে না বলে বলতাম হাতি, তুমি কত কেজি? বিছানার সফল নামিয়ে পরিষ্কার করার পর জাঙ্কুক বিছানায় শুয়ে পড়ে। তে এটা দেখে বলে ওঠে, আপনি নিচে শোবেন, আমি বিছানায় ঘুমাবো। মা আমার বাড়ির আবদার, নিচে ঘুমালে ঘুমাও, নয়তো দাঁড়িয়ে থাকো। তে জাঙ্কুকের হাত ধরে জোরে টান দেয়। জাঙ্কুকও তার হাত নিজের দিকে টান দিলে তাল সামলাতে না পেরে তে জাঙ্কুকের উপরে পড়ে যায়। এমন ভাবে পড়ে ঠোঁটে ঠোঁট লেগে যায়। এমন ঘটনায় তে জাঙ্কুক দুজনে বেশ লজ্জা পেয়ে দুজনে দুদিকে সরে যায়। তে আর কথা বাড়ায় না, সোফায় গিয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম ভাঙে তের মোবাইলের কলের শব্দে। ঘুম ঘুম চোখে কল রিসিভ করতেই অপর পাশ থেকে জাঙ্কুকের মায়ের কণ্ঠ ভেসে আসে। তে, তোমার মায়ের অবস্থা অনেক খারাপ, আমি হসপিটালে নিয়ে যাচ্ছি, তুমি জাঙ্কুককে নিয়ে হসপিটালে আসো। আমি দ্রুত উঠে জামা চেঞ্জ করে বাসা থেকে একাই বের হয়ে যাই। তেকে এভাবে বেরিয়ে যেতে দেখে জাঙ্কুক কৌতূহলবশত তের পিছনে। মায়ের কিছু হলে আমি একেবারে অনাথ হয়ে যাব, পৃথিবীতে আমার আর কেউ থাকবে না। আমরা ভাড়া বাসায় থাকতাম, যে বাসায় ভাড়া থাকতাম ওইখানেও 5 মাসের ভাড়া বাকি ছিল। গতকাল মা বাসায় চলে যেতে চাইলেও জাঙ্কুকের মা ওনার বাসায় রেখে দিয়েছে, কারণ উনি একা, দেখাশোনা করার মতো একমাত্র আমিই ছিলাম। আমার বিয়ে হয়ে যাওয়াতে মাকে দেখাশোনা করার মতো আর কেউ রইল না। বাবার মৃত্যুর পর যা ছিল সব বিক্রি করে মায়ের চিকিৎসা করিয়েছি, এতে কোনো আক্ষেপ নেই। তবুও মা বেঁচে থাকো। হসপিটালের সামনে গাড়ি থামতেই আমি দ্রুত ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করেই আমার পা চলছে না। কিছু দূর যেতেই জাঙ্কুকের মাকে চোখে পড়লো, সাথে দেখলাম আমার মাকে একটা সাদা কাপড় দিয়ে সারা শরীর ঢেকে রেখেছে। বুঝতে আর বাকি রইল না আমার মা নেই। 2 মাস পর তের মায়ের মৃত্যুর পর তে তার স্বাভাবিক চঞ্চলতা হারিয়ে ফেলেছে, যদিও এখন আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরছে। জাঙ্কুক বেশ কিছুক্ষণ যাবৎ লক্ষ্য করছে তে একা এক জায়গায় চুপচাপ বসে আছে। কিছুটা মাথা নিচু করে জাঙ্কুক জিজ্ঞাসা করলো, মিস তে, কি ভাবছেন বলা যাবে? আপনাকে বলার জন্যই তো ভাবছি। শুনুন তাহলে, আপনার 3 মাসের কন্ট্রাক্ট প্রায় শেষ হয়ে যাচ্ছে, তাই আগে থেকে ডিভোর্স পেপার রেডি করার
অনুরোধ করা হলো। কথাটি শুনে জাঙ্কুক কিছুটা হাসি দিয়ে তেকে কোলে তুলে বেডে বসিয়ে দিল। বেডে বসে তের কোলে মাথা রেখে বলল, এত তাড়াতাড়ি বেবি? আর তো 1 মাস বাকি। আপনার এই আমার সাথে লেপ্টে থাকার অভ্যাসটা গেল না। তুমি চলে গেলে তোমার অভ্যাসও চলে যাবে। এখন আমাকে একটু আরাম করতে দাও তো। তে জাঙ্কুকের মাথায় জোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। জাঙ্কুকও জোরে তেকে হাত ধরে টান দিয়ে নিজের বুকের উপরে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে। শক্তি থাকলে আমার থেকে নিজেকে ছাড়িয়ে দেখাও। তে যত নিজেকে ছাড়ানোর চেষ্টা করে জাঙ্কুক আরো শক্ত করে তাকে নিজের সাথে জড়িয়ে ধরে। এক পর্যায়ে তে নিজেকে ছাড়াতে না পেরে শান্ত হয়ে যায়। পারলে না তো তে? চিন্তা করো, সামান্য ধরেছি, এটাতেই নিজেকে ছাড়াতে পারলে না। বেশি করে খাবে, তাহলে শক্তি হবে। এটা বলে জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। তে উঠে সবগুলো বালিশ জাঙ্কুকের দিকে ছুঁড়ে মারে। এই 2 মাসে জাঙ্কুক অনেকটা পরিবর্তন হয়েছে। তাদের সম্পর্কটা এখন বন্ধুত্বপূর্ণ হয়ে গেছে। তের মার মৃত্যুর পর থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে জাঙ্কুক অনেক কষ্ট করেছে। তে আর জাঙ্কুক দুজনেই বেডে থাকে। মাঝখানে বর্ডার হিসেবে কোরবালিশ ব্যবহার করে। সকাল 10টা, অনবরত বাসার কলিং বেল বাজছে। জাঙ্কুক ফ্রেশ হয়ে সোফায় বসে চা খাচ্ছে। এখনই অফিসে যাবে চা শেষ করে। তে এখনো ঘুম থেকে ওঠেনি, কিন্তু কলিং বেলের শব্দে ঘুম ভেঙেছে। তের বেশ রাগ হচ্ছে। এত শান্তির ঘুমটা কে নষ্ট করেছে তা দেখতে তে ঘুম ঘুম চোখে নিচে নামতেই দেখে জেনি এসেছে। জেনিকে দেখে তের মাথা গরম হয়ে গেছে। জেনি জাঙ্কুকের অনেকটা কাছাকাছি বসেছে। তেকে দেখে আরো কাছাকাছি গিয়ে বসলো। তে এটা দেখে সোজা জাঙ্কুকের কোলে গিয়ে বসে বলতে শুরু করলো, বেবি, আমাকে কেন ঘুম থেকে উঠাওনি? তুমি ঠোঁটে চুমু না দিলে আমার ঘুমই ভাঙে না, জানো না? বেবি, এখন চুমু দাও প্লিজ। তে 2 হাতে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে বসে মুখ উঁচু করে রেখে বলতেছে চুমু দেওয়ার জন্য। জাঙ্কুকের অনেক হাসি পাচ্ছে। সে কোনো রকম হাসি চেপে রেখেছে। জেনির জন্যই যে এই নাটকগুলো করছে তা জাঙ্কুক বেশ ভালোই বুঝতে পেরেছে। যেদিন থেকে তে বুঝতে পেরেছে জেনি জাঙ্কুককে বিয়ে করতে চায়, ওই দিন থেকে জেনি বাসায় আসলে একটা না একটা কাণ্ড ঘটায়। কিন্তু আজকে একটু বেশি করেছে। বেবি, তুমি কি বাইরের মানুষের সামনে আমাকে চুমু দিতে লজ্জা পাচ্ছ? তাহলে থাক, রুমে গিয়ে দিও। জাঙ্কুক হেসে বলল, না না বেবি, আমি ভয় পাচ্ছি না, এক্ষুনি দিচ্ছি। এটা বলার সাথে সাথে তে জাঙ্কুকের পিঠে চিমটি কাটে। জাঙ্কুক তের কানে কানে বলে, সুযোগ পেয়েছি মিস, এটা তো কোনো মতেই মিস করা যাবে না। চিমটি দিলেও কাজ হবে না বেবি। জাঙ্কুক চুমু দিতে যাবে, ঠিক সেই সময় তে জাঙ্কুকের মুখে হাত দিয়ে চেপে ধরে বলে, বেবি, আমি তো পুরো পুরো গন্ধ পাচ্ছি। হৃদয় পুরো গন্ধ, তুমি পাচ্ছ না? এই বলে জেনিকে সরিয়ে মাঝখানে বসে পড়ে। জেনি এতক্ষণ সব কাহিনী দেখে ভিতর ভিতর জ্বলে যাচ্ছে। যদি পারতো তেকে এক থাপ্পড় দিয়ে বাসা থেকে বের করে দিত। নিজের রাগ ভিতরে চেপে রেখে বলল, চলো জাঙ্কুক, অফিসে যাই, সময় তো প্রায় অনেকটা পার হয়ে গেছে। জাঙ্কুক কিছু বলার আগেই তে বলল, জাঙ্কুক পরে যাবে, কাজ আছে, আপনি আগে যান। জেনি কথা না বাড়িয়ে চলে যায়। জেনি বের হতেই জাঙ্কুক থেকে জিজ্ঞাসা করে, তুমি কি জেলাস? না। তে, তোমার মনে মুখে আরাক নয় তো? তে কোনো উত্তর না দিয়ে চলে যেতে নিলে জাঙ্কুক তার হাত ধরে ফেলে। পালাচ্ছ কেন? না, আমাকে ছাড়ুন। প্রশ্নের উত্তর দাও, ছেড়ে দিচ্ছি। তাহলে শুনুন, আমি যাওয়ার পর যেন সে আপনাকে বিয়ে না করে, তাই এমন করেছি, যেন আপনার থেকে দূরে থাকে। এতে তোমার লাভ কি? এত কিছু বলতে পারবো না বলেই দৌড়ে উপরে চলে যায়। জাঙ্কুক অফিসে চলে গেছে। তে কলেজে যাবে বলে বাসা থেকে বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করে। তে পাবলিক গাড়িতে যাতায়াত করে। জাঙ্কুকের হাজার বলা সত্ত্বেও তার গাড়ি ব্যবহার করে না। কলেজের ক্লাস শেষ করে যখন গাড়ির জন্য অপেক্ষা করছিল, তখনই সামনের প্রাইভেট কার থেকে নেমে 2টি ছেলে তের সামনে দাঁড়ায়। তে ছেলেদের থেকে আরো সরে গিয়ে অন্য জায়গায় দাঁড়াতেই আবারও 2টি ছেলে তার সামনে দাঁড়ায়। তে বিরক্ত হয়ে রাগ দেখে জিজ্ঞাসা করে, কি সমস্যা? কাই তখন তের হাত ধরে বলে, দেখ ইউনো, মালটা আমাদের সমস্যা জিজ্ঞাসা করছে। সমস্যা তো তুমি মামনি। বলেই কাই তের হাত ধরে টেনে হিসে গাড়িতে তুলতে গেলে তের চিৎকারে অনেক মানুষ জড়ো হয়ে যায়। পরিস্থিতি আয়ত্তে নেই বুঝতে পেরে তের দিকে বন্দুক তাক করে কাই। তে
উঠে চলে যেতে নিলে তিনটি গুলি করে। দুটি গুলি তের শরীরে লাগে, একটি গুলি প্রাইভেট কারে চাকায় লাগে। দুটি গুলি পেটে লেগেছে। উপস্থিত মানুষ কাইকে সাথে সাথে ধরে ফেলে। গাড়ির চাকায় গুলি লাগার কারণে কাইয়ের ইয়নো পালাতে পারেনি। তে চোখ খুলতেই নিজের হাত কেউ শক্ত করে ধরে আছে মনে হচ্ছে। তাকিয়ে দেখে জাঙ্কুক তের হাত শক্ত করে ধরে বসে আছে, চোখ মুখ ফোলা আছে। এই অবস্থা দেখে তে প্রশ্ন করলো, কি হয়েছে আপনার? প্রশ্ন করতেই চোখের পানি লুকিয়ে তেকে জড়িয়ে ধরে বলল, তে আমি তোমাকে ভালোবাসি। তোমার যদি কিছু হয়ে যেত, যদিও গুলিগুলো বের হয়ে গেছে, এখন তুমি আশঙ্কামুক্ত আছো, তাও বারবার বলা সত্ত্বেও তুমি গাড়ি নিয়ে কেন যাও না? কেন আমার সাথে এরকম করো? এভাবে চাপতে ধরলে তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আমি সত্যিই মারা যাব। জাঙ্কুক নিজেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে বলল, কাই আমার বিজনেস পার্টনার ছিল। তার অসৎ ও নোংরা চরিত্রের কারণে তাকে আমি পার্টনার হিসেবে বাদ দিয়ে দিই। তার ব্যবসায় ক্ষতি হওয়ার কারণে আমাকে দোষী মনে করে। একদিন তার সাথে বাদ বিতণ্ডায় জড়িয়েছিলাম। তা মারামারির পর্যায়ে চলে গিয়েছিল। সেদিনই সে বলেছিল সে আমার সবচেয়ে প্রিয় জিনিস কেড়ে নেবে, কিন্তু তোমার দিকে হাত বাড়াবে তা ভাবিনি। মরে গেলেই তো ভালো ছিল, আপনার আর টেনশন থাকতো না। কন্ট্রাক্ট শেষ হওয়ার পর এতগুলো টাকাও দিতে হতো না। তুমি বললে আমার জানও দিতে প্রস্তুত, আর এ তো সামান্য কয়টা টাকা। দরজায় নক করতেই জাঙ্কুক কেবিনের দরজা খুলে দেয়। দেখলো জাঙ্কুকের মা আর বোন এসেছে। কি অবস্থা মা, এখন কেমন আছো? এই তো ভালো। আমার ছেলেটাকে দেখো, তোমার জন্য সে গতকাল থেকে এখানে বসে আছে। খাওয়া দাওয়া ঘুম গোসল কিছুই নেই। বারবার বলেছি আমি থাকি, তুই বাসায় যা, কিন্তু না, তার এক কথা, বাসায় যেতে হলে তোমাকে নিয়ে যাবে। তেমা, আমি না থাকলেও আমার ছেলেটাকে তুমি কষ্ট দিও না। তে বাসায় ফিরেছে, এখন প্রায় সুস্থই। কন্টাকে 3 মাস প্রায় হয়ে গেছে। জাঙ্কুক বেডে শুয়ে শুয়ে অফিসের কাজ করছে। তেকে লাগেজ বের করে জামা কাপড় গোছাতে দেখে জাঙ্কুক প্রশ্ন করল, তে হানিমুনে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছ নাকি? বিয়ের তো অনেক দিন হলো, আমার শার্ট প্যান্টও নিয়ে নিও, কিছুদিন ঘুরে আসলে ভালোই লাগবে। তে শান্তভাবে উত্তর দিল, কন্ট্রাক্ট তো শেষ, এটা মনে আছে তো, আমি চলে যাচ্ছি। কথাটা বলার সাথে সাথেই জাঙ্কুক উঠে ড্রয়ার থেকে কন্ট্রাক্ট পেপার বের করে ছিঁড়ে তের উপরে উড়িয়ে দিল। তে রাগ করে জোরে চিৎকার দিয়ে বলে উঠল, এটা কি করলেন আপনি? এটা কি করলেন? জাঙ্কুক তের দুহাত একসাথে করে ডান হাত দিয়ে দেয়ালে চেপে ধরে তের অনেকটা কাছে চলে যায়। দুজন দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। ছাড়ুন আমাকে। ছাড়বো না। তুমি কি করবে? তোমার অনেক শক্তি বেড়ে গেছে তাই না? অনেক শক্তির অধিকারী হয়ে গেছো তুমি। পারলে নিজেকে ছাড়িয়ে দেখাও। আপনি আমার থেকে দূরে থাকুন প্লিজ। কি চাচ্ছতে? আমি তোমাকে ভালোবাসি, এটা বুঝতে পেরেও এখন আমাকে কষ্ট দিতে চাইছো? বিয়েটা তো আর ভালোবেসে করেনি, যেভাবেই হোক করেছি তো। বিয়ে তো হয়ে গেছে, এখন প্লিজ তুমি এসব পাগলামি বন্ধ করো। না, ব্যথা পাচ্ছি, আমাকে ছাড়ুন। জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে বলল, যদি যেতে চাও তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে তে তোমাকে। তে এবার জাঙ্কুকের কলার চেপে ধরে জিজ্ঞাসা করো, আপনার যখন যেভাবে ইচ্ছে আমাকে নাচাবেন। যখন বিয়ে করতে ইচ্ছে করেছে বিয়ে করেছেন, বিয়ের আগে বলেছেন 3 মাসের চুক্তিতে বিয়ে করবেন, বিয়ের পর বলেছেন আপনার মায়ের জন্য বিয়ে করেছেন, এখন আবার বলছেন ভালোবাসেন। আপনি গিরগিটির মতো রং বদলাচ্ছেন কেন? আমাকে সস্তা পেয়েছেন বলে এমন নাচাচ্ছেন না? কারণ আমি অনাথ, আমার বাবা নেই, যাওয়ার মতো কোনো জায়গা নেই। জাঙ্কুক এবার তের পা জড়িয়ে ধরে বলল, তে আমাকে ছেড়ে দিও না, আমি ভুল করেছি, আমাকে মাফ করো প্লিজ। ছেড়ে যাওয়ার কোনো সমাধান না। ঋতুর রাজা যেমন বসন্ত, বসন্ত যেমন বাহারি রঙের ফুলের আগমন নিয়ে আসে, তুমি আমার জীবনে ভালোবাসার বার্তা নিয়ে এসেছো। তুমি আমার জীবনের বসন্ত। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর তে বলল, মাফ করতে পারি, একটা শর্তে। জাঙ্কুক দাঁড়িয়ে বলল, কি? সিগারেট খাওয়া ছাড়তে হবে, জেনির মুখদর্শন করা যাবে না, আর আমাকে অনেক অনেক ভালোবাসতে হবে। কথাটি শুনতে দেরি জাঙ্কুক তেকে জড়িয়ে ধরতে দেরি করেনি। জড়িয়ে ধরে তের কপলে চুমু এঁকে দিয়ে বলল, তোমার সব শর্তে রাজি, শুধু তুমি আমার হয়ে থেকো। তেও জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে পিছনে
কিছু কথা মনে করে মুচকি মুচকি হাসে। আসলে এই সমস্ত কিছু জাঙ্কুকের সাথে প্ল্যান করে তে, তের মা আর জাঙ্কুকের মা করেছে। তের মা আর জাঙ্কুকের মা খুব ভালো বান্ধবী ছিল, কিন্তু তাদের দুজনের বিয়ে হওয়ার পর যোগাযোগ প্রায় ছিলই না। কে কোথায় ছিল কেউই জানতো না। এর মাঝে তের বাবা মারা গেল, তের মা তো অসুস্থ হলো। হঠাৎ একদিন ডাক্তার দেখাতে গিয়ে জাঙ্কুকের মায়ের সাথে তের মার দেখা হয়। জাঙ্কুকের মা তেকে দেখে অনেক পছন্দ করে এবং মনে মনে ভাবে তার বদরাগী বেপরোয়া ছেলেকে তের মতো একটি শান্তশিষ্ট মেয়ে ঠিক করতে পারবে। সেই ভাবনা থেকেই তের মাকে সবকিছু বলে আর তারা বিয়ের ৩ তারিখ ঠিক করে। কিন্তু জাঙ্কুক কোনো মতেই বিয়ে করবে না। সে ছিল খুবই বদরাগী এবং মেয়েদের সহ্য করতে পারত না। অবশেষে জাঙ্কুকের মা বিভিন্ন শর্তের কাছে সে হেরে গিয়ে তেকে বিয়ে করে। কিন্তু তারা যে কন্ট্যাক্ট ম্যারেজ করবে এটা তের মা জাঙ্কুকের মা কেউই জানতো না। জাঙ্কুক তেকে ট্র্যাপে ফেলে কন্ট্যাক্ট ম্যারেজে সাইন করায়। আর তে জাঙ্কুককে সাহায্য করার জন্যই এত কিছু নাটক করেছিল। কিন্তু মাঝখান দিয়ে তের মার অকাল মৃত্যুতে তে আপসেট হয়ে পড়েছিল। পরবর্তীতে তো অবশ্য জাঙ্কুক যতটুকু তাকে ভালোবাসা দিয়েছে, টেক কেয়ার করেছে, এতে তেও আস্তে আস্তে জাঙ্কুকের প্রতি দুর্বল হয়ে পড়েছে। আর জাঙ্কুকও তের সাথে থাকতে থাকতে ওকে ভালোবেসে ফেলেছে। জাঙ্কুক হঠাৎই তেকে পাজা কোলে করে বিছানার দিকে এগিয়ে যেতে লাগলো। তে ভয় পেয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে বলে উঠল, করছেনটা কি? কি করছি বুঝতে পারছো না? বিয়ে করেছি ৩ মাস হয়ে গেল, এখনো বাসর করতে পারলাম না। জাতি কি আমাকে মেনে নেবে? সবাই তোমাকে হিজড়া বলে ডাকবে। নামান বলছি, অসভ্য লোক একটা, ছাড়ুন আমাকে, একদম কাছে আসবেন না। কাছে না আসলে কেমনি কি বউ? আমার বাচ্চা কাচ্চা তো দুনিয়াতে আসার জন্য কান্নাকাটি করছে। কথাটি বলেই তেকে বিছানায় শুয়ে দিয়ে জাঙ্কুক নিজের শরীরের ভার তের উপরে ছেড়ে দিল। তারপরে জাঙ্কুকের ওষ্ঠ ছোঁয়ালো তের নরম গোলাপি ঠোঁটের মাঝে। তে জাঙ্কুকের স্পর্শে শিহরিত হলো। তার শরীরে বিদ্যুৎ খেলে গেল। দুজনের নিঃশ্বাস ভারী হতে লাগলো। জাঙ্কুকের হাত বিচরণ করছে তের শরীরের সমস্ত ভাঁজে। এক পর্যায়ে জাঙ্কুক উন্মাদ হয়ে ডুব দিল তের গভীরে। দুজন হারিয়ে গেল ভালোবাসার এক অন্য অধ্যায়, যেখানে ছিল শুধু ভালোবাসা, ছিল না কোনো শর্ত, ছিল না কোনো কন্ট্রাক্ট। How you don't know how to keep your business clean? Mommy, I'm out, daddy's getting hot. I'm the one who's hot, doing something unholy. He's সো বাটারফ্লাই, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো গল্পে। ততদিন সবাই ভালো থেকো। আল্লাহ।